নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি ইন্টারভাল স্কেডিউলিং তৃতীয় পর্ব। আগের দুই পর্বে আমরা শিখেছি প্রবলেমের ডেফিনেশন, সংজ্ঞা কি এবং আনওয়েটেড কেস। আগের পর্বে আমরা দেখলাম গ্রিডি অ্যালগরিদম, যে ক্ষেত্রে আমরা আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, যে জবটাকে শেষ হচ্ছে সেটাকে কনসিডার করলে আমরা আনওয়েটেড কেসটা সলভ করতে পারি। এবার আমরা দেখছি আরো জেনারেল কেস, যেটা হচ্ছে ওয়েটেড কেস, এবং আমরা দেখব সেক্ষেত্রে আগে গ্রিডি স্ট্র্যাটেজিটা কাজ করবে কি করবে না, এবং না হলে আমরা অন্য কি করতে পারি। আমরা দ্রুত আরেকবার সংজ্ঞাটা দেখে নিই প্রবলেমের। আমাদের কাছে এন খানা জব রিকোয়েস্ট আছে, 1 to n। প্রতিটা জবের একটা স্টার্টিং টাইম এসআই রয়েছে আইএস জবের, এবং ফিনিশিং টাইম এফআই আছে, যেটা একটা ইন্টারভ্যাল দিয়ে দেখানো যেতে পারে। এবং আগের পর্বে আমরা দেখেছি এটা কার্ডিনালিটি কেস, যখন সবকটা জবের একই ভ্যালু, কিন্তু না আমাদের কাছে একটা অন্য ভ্যালু রয়েছে। প্রতিটা জবের জন্য অন্য অন্য ভ্যালু থাকতে পারে। তো আমাদের কাছে একটা ওয়েট বা ভ্যালু রয়েছে জব আই এর, যেটাকে আমরা বলবো ভিআই। এবং আমাদের গোল এখন হচ্ছে এমন একটা সাবসেট অফ জবস পাওয়া যারা মিউচুয়ালি নন ওভারল্যাপিং, যাদের মধ্যে কোনো ওভারল্যাপ নেই। এবং আমাদের লক্ষ্য হচ্ছে এদের যে ভ্যালুটা, এই সাবসেটটা সেটা ম্যাক্সিমাইজ করা। ভ্যালুটা হচ্ছে ভিআই, আমরা যোগ করছি সমস্ত আই যেগুলো এসেছে তার উপরে। তো আগের ক্ষেত্রে যখন কার্ডিনালিটি কেস ছিল, এটা জাস্ট কার্ডিনালিটি অফ এস বা সাইজ অফ এস ছিল, কারণ সবকটা ভিআই ইকুয়াল টু 1 ছিল। এখন তাদের মধ্যে অন্যান্য ভ্যালু রয়েছে। এবং আমরা যদি ভাবি আর একটু দেখবো যে এই ক্ষেত্রে এই প্রবলেমটা ওয়েটেড ইন্ডিপেন্ডেন্ট সেট ইন ইন্টারভাল গ্রাফের সঙ্গে একই রকম সমতুল্য, ইকুইভ্যালেন্ট প্রবলেম। ওয়েটেড ইন্ডিপেন্ডেন্ট সেটে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, প্রতিটা গ্রাফের ভার্টেক্সের উপর একটা ভ্যালু দেওয়া আছে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট ইন্ডিপেন্ডেন্ট সেট বার করা সেই গ্রাফে। আমি এখন ইন্ডিপেন্ডেন্ট ডেফিনিশনটা বলিনি, বাট যারা অলরেডি জানো তারা এটা চেক করে দেখতে পারো। তো আমাদের কয়েকটা গ্রিডি অ্যালগরিদম দিয়ে স্টার্ট করা যায়। প্রথমত যেটা আমাদের কাজ করেছে আনওয়েটেড এর ক্ষেত্রে, সেটাই আমরা শুরু করতে পারি, কিন্তু সেটা কাজ করবে না। উদাহরণ ধরলাম দুখানা জব রয়েছে, আর ভ্যালু 1 and 1, এবং আরেকটা জব আছে 10। আগের ব্যবহার আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা এই ওয়ানটা নেব, তারপর এই ওয়ানটা নেব, কারণ আমাদের জাস্ট নাম্বার অফ ইন্টারভ্যাল ম্যাক্সিমাইজ করছে। কিন্তু এই 10টা কিন্তু আর্লিয়েস্ট ফিনিশিং টাইম জব নয়, কিন্তু এর মধ্যেই সমস্ত প্রফিট রয়েছে। ফলে অপটিমাল সলিউশন আমি 10 পাবো, যেখানে অ্যালগোরিদমটা মাত্র 2 দেবে। অন্য ভাবা যেতে পারে, আচ্ছা আমরা যদি ওয়েটের ভিত্তিতে স্কেডিউল করি, যে সবচেয়ে বেশি ওয়েট যাকে তাকে নেবো আগে, তারপর স্কেডিউল করব, সেক্ষেত্রেও ফেল করবে। যেমন ধরা যাক এক্ষেত্রে রয়েছে এটা 6, 6, 10। তো আমি যদি আগে 10টা নিয়ে নিই, তাহলে 6 + 6 12টা পাবো না। 12 হচ্ছে অপটিমাল, আমি অ্যালগোরিদম 10 পাবো। বা যেতে পারে ডিভাইড অ্যান্ড কনকোয়ার কি বা রিকার্সিভলি কি করা যেতে পারে, সেগুলো আমরা এখনো শিখিও নি, প্লাস খুব একটা ইজিও নয় যে সত্যি সত্যি সেটা করা সম্ভব কি সম্ভব না। তো আমরা অন্য কি করতে পারি, আমরা অলরেডি দেখেছি আগের পর্বে ডাইনামিক প্রোগ্রামিং এর ব্যাপারে। তো আমরা কি ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করতে পারি? একবার দ্রুত দেখা যায় ডাইনামিক প্রোগ্রামিং আমি বলেছিলাম এলিমেন্টস অফ ডিপি পাঁচখানা জিনিস: একটা অর্ডারিং বার করা, তারপর একটা রিকারশন ডিফাইন করা, এবং অপটিমাল সাবস্ট্রাকচার প্রবলেমটা ব্যবহার করা, যে এই রিকারশনটার কিছু একটা প্রপার্টি আছে যেটার জন্য আমি অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ওভারল্যাপিং সাব প্রবলেম পাবো, যেগুলো সাইজ কম কিন্তু সব কটাই তার মধ্যে থাকবে। আমরা ডিটেলে দেখবো। 4 নম্বর ছিল টেবিলটা তারপর বিল্ড করবো মেমোরাইজেশন বা ইটারেটিভ বটম আপ অ্যাপ্রোচ থেকে, এবং ফাইনালি এর রান টাইম অ্যানালাইজ করতে হবে। তো প্রথমত আমরা কি করে অর্ডারিং পেতে পারি? আমরা ধরতেই পারি আগের মতোই সবকটাকেই ফিনিশিং টাইমের ভিত্তিতে আমরা সর্ট করলাম, তো F1 থেকে Fn। এইবার আমরা ডিফাইন করতে পারি Pj to be the largest index I such that intervals I and j are disjoint। মানে আমি যদি একটা ইন্টারভেল নিলাম I, একটা ইন্টারভেল নিলাম j, তাহলে এই Pj ইন্টারভেলটার পরের যে ইন্টারভেল Pj+1, তার সঙ্গে ওভারল্যাপ রয়েছে। তো জে এর সঙ্গে Pj+1 এর ওভারল্যাপ রয়েছে, কিন্তু বা Pj+2, Pj+3 সবকটারই ওভারল্যাপ রয়েছে এরপর থেকে। কিন্তু পিজে এর সঙ্গে কোনো ওভারল্যাপ নেই। পিজে হচ্ছে সমস্ত জব যার সঙ্গে আই আর জে এর কোনো ওভারল্যাপ, যার সঙ্গে জে এর কোনো ওভারল্যাপ নেই, সেরকম সমস্ত জব, এবং যার সবচেয়ে বড় ইন্ডেক্স সেটাই হচ্ছে পিজে। এবং যদি সমস্ত জবের সঙ্গে ওভারল্যাপ থাকে জে এর আগের সমস্ত জব, তাহলে আমরা জাস্ট পিজেটাকে 0 ডিফাইন করতে পারি। ট্রিভিয়াল কেস। একটা উদাহরণ দেখা যাক এক্ষেত্রে। যদি জবগুলো এরকম থাকে, এই হচ্ছে ইন্টারভ্যালটা, এটা হচ্ছে V1 2, V2 4, 3, 4, 7, 5 ডিফারেন্ট ভ্যালুস। সেক্ষেত্রে আমরা দেখছি যে যখন এই লাস্ট জব দেখছি P5, তার সঙ্গে P4 এর ওভারল্যাপ আছে, কিন্তু P3 নেই, তো এই বাকি তিনটে নেই। তো লার্জেস্ট জব যার সঙ্গে ওভারল্যাপ নেই সেটা হচ্ছে 3।
তো আমি এখানে P5 = 3। P4 এর ক্ষেত্রে দেখছি আমরা এর সঙ্গে সবারই ওভারল্যাপ আছে, ফলে এটা 0। আগে সবারই ওভারল্যাপ আছে। P3-র সঙ্গে দেখছি আমি 1 আর 2 এর মধ্যে 2 এর ওভারল্যাপ আছে, কিন্তু 1 এর ওভারল্যাপ নেই, ফলে আমি 1 ধরলাম। P1 আর 2 এর জন্য আমরা আগের ডেফিনেশনটা ইউজ করে আবার 0 পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ডেফিনেশনটা। যদি আই, সমস্ত আই যে এর আগে ওভারল্যাপ করছে, তাহলে Pj = 0। এটা পজ করে একবার ডেফিনেশনটা চেক করতে পারো। কেন আমরা এভাবে ডিফাইন করছি? কারণ আমাদের একটা অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি প্রমাণ করতে হবে। তার জন্য এই যে অর্ডারিংটা করা হয়েছে 1 থেকে n, এর ভিত্তিতে আমরা ধরতে পারি যে শেষ চকটা নেব কি নেব না অপটিমাল সলিউশন, তার ভিত্তিতে আমি কি বলতে পারি। এবং তার জন্যই এই পিজি ইন্ডেক্সটা খুবই হেল্পফুল হলো। উল্টোভাবে শুরু করা যেতে পারতো, হয়তো প্রথমে আমরা ডিপিটা বানানোর চেষ্টা করে দেখতে পারতাম যে কেন পিজি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু ভিডিও টাইমটা শর্ট, আমি দ্রুত আগে সলিউশনটা বলে তারপরে সাবস্ট্রাকচারে যাচ্ছি। বাট তোমরা এটা পজ করে ভাবতে পারো যে এক্ষেত্রে কি করে ডিপি বানাতে পারি। না পারলে তারপর ভিডিওটা কন্টিনিউ করো। তো এক্ষেত্রে আমরা ধরছি যে একটা অপটিমাল সলিউশন ও থাকে, দুটো কেস হতে পারে। লাস্ট যে জবটা এন, সেটা অপটিমাল সলিউশনের পার্ট নয়। তার মানে যদি আমি অপটিমাল সলিউশন অফ 1 to n-1 নিই, সেইটা যা হবে সেটাই অপটিমাল সলিউশন অফ 1 to n, কারণ লাস্ট জবটা তো এনিওয়ে ওর মধ্যে ওর অংশই নেই। তো যে যে জবগুলো রয়েছে সেগুলো এই 1 থেকে n-1 এর মধ্যেই রয়েছে। ফলে এই প্রথম প্রপার্টিটা খুব ট্রিভিয়াল। একটু কমপ্লিকেটেড সেকেন্ড প্রপার্টিটা, যদি আমি এনটা অপটিমাল সলিউশনের মধ্যে নিই তাহলে কি হতে পারে। যদি আমরা এনটা অপটিমাল সলিউশনের মধ্যে নিই, তাহলে যে কোনো জব যার সঙ্গে এন ওভারল্যাপ করছে সেগুলোকে আমি নিতে পারবো না। তার জন্য আমরা জানি যে Pn+1 থেকে Pn-1 সবকটা জবের সঙ্গেই আই এর ওভারল্যাপ আছে, ফলে আমি এগুলোকে একটা করে নেব না। ফলে আমি আই ওর মধ্যে যেটা নেব সেটা হচ্ছে অপটিমাল সলিউশন টু ফ্রম 1 to Pn। এটাই হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। তো প্রথমত এটা একটু প্রুফ করা যায় কেন এটা সত্যি। তা প্রথম প্রবলেম ট্রিভিয়াল, যেটা বললাম এর না থাকলে তো ঠিক আছে, অপটিমাল সলিউশনটা যেটা থাকবে সেটা এই 1 থেকে n-1 মধ্যেই রয়েছে, ফলে এটা ট্রিভিয়াল। দ্বিতীয় প্রপার্টিটা একটুখানি ভাবতে হবে। ধরা যাক আমি ওপিএন দিয়ে যে 1 to Pn এর যে অপটিমাল সলিউশন সেটা কনসিডার করলাম। এবার আমি দেখছি যে ওপিএন এর সঙ্গে যদি আমি এনটাকে অ্যাড করি, যেহেতু যে জবগুলো ওপিএন এর মধ্যে রয়েছে তার সঙ্গে এন এর ওভারল্যাপ নেই, ফলে এটা একটা ফিজিবল সলিউশন ইন্টারভাল শিডিউলিং এর জন্য 1 to n এর জন্য। ফলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালুটা হবে ভ্যালু অফ OPN+VN। কিন্তু ও হচ্ছে অপটিমাল সলিউশন 1 থেকে n এর জন্য। এটা ফিজিবল সলিউশন, কিন্তু ও হচ্ছে অপটিমাল সলিউশন, ফলে অপটিমাল সলিউশনের ম্যাক্সিমাইজেশন করলে ভ্যালুটা অলওয়েজ বড় হবে। তো ভ্যালু অফ ও ইজ মোর দেন ভ্যালু অফ OPN+VN। অন্যদিকে যদি O-n টাকে কনসিডার করা হয়, সেটাও কিন্তু 1 to Pn এর একটা ফিজিবল সলিউশন। কারণ আমরা জানি যে যদি এনটা অপটিমাল সলিউশনে থাকে, তাহলে এই Pn+1 থেকে n-1 এরা কেউ ওই সলিউশনের মধ্যে নেই। ফলে এটা একটা ফিজিবল সলিউশন এই 1 to Pn এর সঙ্গে কোনো এই জবগুলোর ওভারল্যাপিং নেই। বাট সেক্ষেত্রে আমরা জানি ওপিএনটা এর জন্য অপটিমাল সলিউশন, এবং এটা একটা ফিজিবল সলিউশন, তো এর ভ্যালুটা এর থেকে বড়। ফলে এই দুটো ইনইকুয়ালিটি থেকে আমরা পাচ্ছি এই দুটো ভ্যালু ইকুয়াল, ফলে এটা ট্রু অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটা। এইটাই সবচেয়ে ক্রিটিক্যাল। যখন আমাদের রিকার্শনটা প্রপারলি ডিফাইন হয়ে যাচ্ছে, এই প্রপার্টিটা হয়ে যাচ্ছে, তখন আমাদের দেখছি বাকিটা খুবই সিম্পল। কারণ এক্ষেত্রে আমরা দেখছি, এবং অল অ্যান্ড স্মল একটা প্রপার্টি আবার পরে যাবো, সেটা হচ্ছে কতগুলো সাব প্রবলেম দেখতে হচ্ছে আমার এটা করার জন্য। সেটা আমরা দেখছি যে প্রতিটা ভার্টেক্সের জন্য আমরা রিকার্শনটা ডিফাইন করি এভাবে। অপটিমাল ভ্যালু অফ অফ যে ক্ষেত্রে হচ্ছে অপটিমাল ভ্যালু ফর জবস ফ্রম 1 to j। তো এই যেখানে ডেফিনেশনটা সেইভাবে এটা অপটের ডেফিনেশন, যে 1 to j এর মধ্যে যে অপটিমাল সলিউশন সেটা, সেটার জন্য আমি যদি কনসিডার করি জেড আইটেমটা নেই, তাহলে জাস্ট অফ J-1, আর থাকলে আমরা অলরেডি ভ্যালু অফ জে পাচ্ছি। এবং তারপর বাকিটা সাব প্রবলেম সলভ করছি অপ্ট পিজের জন্য। এবং এটা দুটো আইটেমের মধ্যে ম্যাক্সিমাম সবকটা সাব প্রবলেমই কনসিডার করা হচ্ছে, এবং এটা ছোট সবকটা, এবং ছোট অল অ্যান্ড স্মল কনসিডার করা হচ্ছে। ফলে টেবিল বিল্ডিং করাটা খুবই ইজি। ফর i = 1 to n, mj=max অফ এই দুটো এন্ট্রি। ফলে এটা যদি আমরা দেখি এলিমেন্টস অফ ডিবির তরফ থেকে আরেকবার অর্ডারিং আমরা করছি ফিনিশিং টাইমের ভিত্তিতে। তারপর আমরা অপটিমাল সাবস্ট্রাকচার প্রুফ করলাম, যেটাতে আমরা রিকার্শনটা পেলাম, এবং শো করলাম যে যে সাব প্রবলেমগুলো আছে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ওভারল্যাপিং সাব প্রবলেম আছে, মানে তারা একে অপরকে ইন্টারফেয়ার করছে না। এবং একটা অপ্টের যে অপটিমাল সলিউশনের মধ্যে একটা স্মলার সাব প্রবলেমের অপটিমাল সলিউশনে রয়েছে।
এবং নাম্বার অফ সাব প্রবলেমস হচ্ছে অর্ডার এন, সো স্মল। তারপর টেবিল বিল্ডিং এর অ্যালগোরিদম দেখলাম, রান টাইম কত, যেহেতু অর্ডার এন খানে এন্ট্রি রয়েছে এবং প্রতিটা এন্ট্রি ফিল আপ করতে কনস্ট্যান্ট টাইম লাগবে, লিনিয়ার টাইম। তো খুবই সহজেই এই প্রবলেমটা আমরা ডিপি দিয়ে সলভ করতে পারি। এক্ষেত্রে আমি আরেকটু বলবো রিসার্চ প্রবলেম সম্পর্কে। এই প্রবলেমটা যাদের এ- এটা বেসিক্স এতক্ষণ হয়ে গেলে, একটু অ্যাডভান্স, যাদের ইন্টারেস্ট কম তারা এটা এক্ষেত্রে ভিডিওটা স্টপ করতে পারো। আমার পার্সোনালি এই প্রবলেমটা খুব ফেভারিট প্রবলেম, ইন্টারভাল স্কেডিউলিং এবং এর জেনারেলাইজেশন। এবং এর উপরে অনেকগুলো পেপার আছে আমার, যেমন একটা পেপার ইন সোডা, ইন্ডিপেন্ডেন্স সেট অফ রেক্ট্যাঙ্গেলস, বা একটা অনলাইন ভ্যারিয়েন্ট অফ দিস প্রবলেম, অনলাইন ইন্ডিপেন্ডেন্স প্রবলেম। তো আমি প্রথমে জাস্ট বলি যে এই ইন্ডিপেন্ডেন্স সেট অফ রেক্ট্যাঙ্গেলস প্রবলেমটা কি। আমরা তো ওয়ান ডাইমেনশনে দেখেছিলাম, সেক্ষেত্রে ইন্টারভ্যালগুলো টু ডাইমেনশনে ইন্টারভ্যালের জায়গায় রেক্ট্যাঙ্গেল ভাবা যেতে পারে। তো আমাদের কাছে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, প্রতিটা রেক্ট্যাঙ্গেল কিছু প্রফিট আছে। আমাদের গোল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিসজয়েন্ট রেক্ট্যাঙ্গেলস পাওয়া। সিম্পল প্রবলেম ডেফিনেশনটা, কিন্তু এটা খুবই শক্ত প্রবলেম এবং বহুদিন এটার জন্য আমাদের কোনো কনস্ট্যান্ট অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম ছিল না। তো আমাদের রিসেন্ট পেপারটায় সোডাতে আমরা এটা 3 দিয়েছিলাম, তারপর আবার 2+এক্সেল ইমপ্রুভমেন্ট হয়েছে। তো তোমরা যদি এটাতে ইন্টারেস্ট হয় জানার জন্য, এই একটা টক দিয়েছিলাম আমি, 2 ঘন্টার টক, রিসেন্ট ট্রেন্ডস ইন অ্যালগোরিদম, সেটা ডিটেলস এটার উপর বলেছি আমি। এটার পোস্টও করবো লিঙ্কটা। এই প্রবলেমটা একটা জিওমেট্রি, কম্পিটিশনাল জিওমেট্রির খুবই ফান্ডামেন্টাল কোর প্রবলেম। প্রচুর রথী মহারথীরা এই প্রবলেমে কাজ করেছে, ফলে এটার মধ্যে একটা খুবই ম্যাথমেটিক্যাল এস্থেটিক রয়েছে। এবং এই 2+এক্সেলে যেটা আমরা দিয়েছি, সেটা কিন্তু প্রবলেমটা পুরোপুরি রিজলভ করছে না, কিন্তু আমরা দেখিয়েছি যে বর্তমানে যে টেকনিক্সগুলো রয়েছে তার ভিত্তিতে এর থেকে বেশি করা সম্ভব নয়। এবং এই একটা ছবি শুরুতে ছিল, এটা আমার ল্যাবেরও কাইন্ড অফ লোগো, অ্যালগোরিদমস কমপ্লেক্সিটি এন্ড অপটিমাইজেশন ল্যাব, আইএসসি তে। এখানে একটা গিলোটিনের ছবি আছে। এই গিলোটিনটা আমার খুব ফেভারিট অবজেক্ট, এবং এই গিলোটিন অবজেক্টটাকে ইউজ করেই এই পেপারটা অ্যালগোরিদমগুলোকে দেওয়া হয়েছিল। এবং এই পেপারটার আরেকটা ইন্টারেস্টিং ছবি আছে, এই ছবিটা আমার ফেভারিট, একটা পাখির ছবি। তো ইটস ইটস রিয়েলি ম্যাজিক্যাল, শুরু করেছিলাম ম্যাজিক দিয়ে, শেষ হচ্ছে ম্যাজিক দিয়ে। এই প্রবলেমটা নিয়ে আরো জানতে গেলে আমি অনেক লিঙ্ক পোস্ট করব কমেন্টে বা ওয়েব পেজে, এটা তোমরা আরো দেখতে পারো। আশা করি ইন্টারভাল স্কেলিং খুব ভালো লাগলো, এবং এই প্রবলেমটা যে একই সঙ্গে জিওমেট্রি, গ্রাফ থিওরি এবং স্কেলিংকে কানেক্ট করে, সেটা সেটার জন্য এই 3টে ডিফারেন্ট এরিয়াস টেকনিক একটা ইন্টারপ্লে দেখতে পাই আমরা এই প্রবলেমটার জন্য, সেটাও খুবই ইন্টারেস্টিং। এবং আশা করি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।